আরেকবার আপনাদের সবাইকে স্বাগত। দেখছেন আজকের পোস্ট এডিট। এবার কুলেনবাবু আপনার কাছে আসি। আমি বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে বলছিলাম যে একজন শিল্পপতির বিরুদ্ধে ক্রিমিনাল চার্জ, তিনি পেশাদার দুষ্কৃতীদের ব্যবহার করেছেন, কারখানার ভেতর থেকে মাল সরিয়ে বাইরে বিক্রি করার চেষ্টা করেছেন, প্রমাণ লোপাট করার জন্য আগুন লাগিয়েছেন। আমার স্মৃতিতে এরকমভাবে এই ধরনের চার্জে কোনো একজন শিল্পপতি গ্রেপ্তার হয়েছেন মনে পড়ছে না। আমি জানি না, থাকতে পারেন, কিন্তু আমার মনে পড়ছে না। আপনার কি মনে হয় যে যেহেতু এটা ক্রিমিনাল চার্জ, সেহেতু এটা নিয়ে এক্ষুনি বলার জায়গা নেই যে কেন ওনাকে ধরা হলো, কিন্তু ভবিষ্যতে এটা কোনো বিরূপ প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গের শিল্পায়নের ওপর? ভীষণভাবে, মানে এটা একটা অত্যন্ত গুরুতর অভিযোগ এবং সেটা শেষ অবধি প্রমাণিত হবে কি হবে না জানি না, কিন্তু এর যে একটা নেগেটিভ এফেক্ট আছে এতে কোনো সন্দেহ নেই। এখানে পার্থ একটা কথা আমার বলার আছে, যে কোনো পেশার মানুষের একটা দায়বদ্ধতা থাকে। সে চিকিৎসক হোক, শিক্ষক হোক, তোমার মতো জার্নালিস্ট হোক, তাদের নিজের পেশার প্রতি বিশ্বস্ত থাকতে হয় এবং একটা সামাজিক দায়বদ্ধতা থাকে। যদি আমরা দেখি শিল্পোদ্যোগীরা বা শিল্পপতিদের সেই সামাজিক দায়বদ্ধতাটা দেখতে যদি না পাই, এর কিন্তু একটা ভীষণ বিরূপ প্রতিক্রিয়া শিল্পের ওপর পড়ে, বিশেষ করে সেই জেনারেশনের ওপর পড়ে যারা কালকের জন্য এন্টারপ্রেনিউর হতে চায়। এবং আমি ভীষণভাবে মনে করি যে পশ্চিমবাংলার একটা মেন কারণ কেন এখানে এন্টারপ্রেনিউরশিপ হয় না, তার একটা মেন কারণ হচ্ছে আমাদের সেরকম রোল মডেল নেই, যেটা অন্যান্য রাজ্যে আমি দেখতে পাই। মানে আজকে ব্যাঙ্গালোরের একটা ছেলে যে হয়তো একটা ইঞ্জিনিয়ারিং পড়ছে বা MBA করছে, সে কিন্তু তার চোখের সামনে এমন 10-12 জন 15 জন হয়তো 100 জন শিল্পোদ্যোগীকে দেখতে পায় যাদের মতো সে হতে চায়। আনফর্চুনেটলি পশ্চিমবাংলায় সেটা ভীষণ অভাব। এবং এই ধরনের যে ঘটনাগুলো যদি ঘটে, তাতে কি হবে, আরও লোকের শিল্পের প্রতি বিরূপতা আসবে এবং শিল্পপতিদের বা শিল্পোদ্যোগীদের সমাজে একটা অন্য চোখে দেখা হবে। তো এটাই ভীষণ ওয়ারিং ফ্যাক্টর। এবং আমি জানি না শেষ অবধি কী প্রমাণ হবে, শেষ অবধি ঘটনাটা সত্যি কী, কিন্তু রেজাল্টটা বা যা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি অত্যন্ত একটা নেগেটিভ বিজ্ঞাপন না। কিন্তু আপনি আমাকে একটা জিনিস বলুন যে এটা কিন্তু আমার মতে একটা বৈপ্লবিক বার্তাও দিচ্ছে। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি, আমাদের এখানে কাপড়ের কল ছিল, মানে তুলোর যে কল, সুতোর কল বা পাট কল, এই যে পুরনো ইন্ডাস্ট্রিগুলো ছিল যারা ব্রিটিশ আমল থেকে যেগুলো খুব রমরমিয়ে চলেছে, একটা সময় যখন বাজারে তার চাহিদা কমেছে বা বাজারের চাহিদাকে ঠিকমতো মিট করার জন্য প্রয়োজনীয় আপগ্রেডেশন হয়নি, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়নি, এই সমস্ত নানা কারণে তারা পিছিয়ে গেছে, তখন এক শ্রেণীর শিল্পপতি, সেই অর্থে সো কল্ড কোট আনকোট শিল্পপতি, তারা ওইগুলোকে নিয়ে নিজেদের আখের গোছানোর ব্যবসা করেছে, সরকারের নানা ইনসেন্টিভ ব্যবহার করেছে, কিন্তু আলটিমেটলি কিন্তু তাদের মূল উদ্দেশ্য ছিল সরকারি ইনসেন্টিভগুলোকে ব্যবহার করব, নানা অন্যভাবে ভেতরের মালপত্র ওজনে বেচে দিয়ে প্রফিট করব, কিন্তু কারখানাটা বাঁচাবো না। এই যে একটা সিউডো অ্যাটিটিউড নিয়ে কিছু লোক কাজ করতেন, আপনার কি মনে হয় না যে এই ঘটনাটা তাদেরকে একটা বার্তা দেবে? 100 বার আমি এখানে একটা কথা বলতে চাই, যে কোনো ব্যবসায় চড়াই উতরাই আসে, ভালো সময় খারাপ সময় আসে। যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সেই ব্যবসায়ের ইনটেন্টটা কী, সে কি চাইছে আসলে, তার মেন প্ল্যানটা কি, সে কি সত্যি ব্যবসাটা চালাবার চেষ্টা করে হয়তো পারছে না, নাকি সে ব্যবসাটা চালাবারই তার উদ্দেশ্য নেই, সে অন্য কিছু কাজ করতে চাইছে। একটা কিছু আমার পার তো বলতে পারি, আজ থেকে 10-12 বছর আগে অবধি কিন্তু অনেক অন্যায় কাজ করে পার পাওয়া যেত। আজকে এই যে আমাদের একটা প্রযুক্তির দ্বারা একটা কানেক্টেড ওয়ার্ল্ড তৈরি হয়ে গেছে না, এখানে কিন্তু অন্যায় কাজ করে বেশি দিন পার পাওয়া যাবে না। এবং এই ঘটনাটা কিন্তু একটা বিরাট বার্তা বহন করে চলেছে, মানে এটা কিন্তু পরিষ্কার না। কিন্তু এখানে একটা জিনিস, আরেকটা বার্তা খুব স্পষ্ট। সাধারণত এই ধরনের এই স্তরের মানুষদের প্রচুর কানেকশন থাকে, সেটা রাজনীতি মহলে থাকে, সেটা প্রশাসনিক মহলে থাকে, একজন সাধারণ মানুষের সঙ্গে কোনো তুলনাই চলে না। এবং অধিকাংশ ক্ষেত্রে এই কানেকশনগুলো এত এফেক্টিভলি তারা ব্যবহার করেন যে তাদের গায়ে কোনো আঁচড়ও পড়ে না। কিন্তু আজকের এই ঘটনা কি এটা প্রমাণ করবে বা এই বার্তাটা দেবে যে না, তুমি যেই হও আর তোমার যতই কানেকশন থাক, তুমি যদি এই ধরনের ঘটনা ঘটাও, তার জন্য তোমাকে এই কনসিকুয়েন্সেসের ভেতর দিয়ে যেতে হবে? 100 বার ওই আঁচড় লাগে না দিন বোধহয় শেষ। তার প্রাইমারি কারণ হচ্ছে এখন মানুষ অনেক বেশি সচেতন, মানুষ অনেক বেশি ইনফর্মড। একটা লোক অন্যায় করার পর যদি তার অন্যায়টা প্রমাণিত হয়, তাকে যদি বাঁচাবার চেষ্টা করা হয়, সেটা কিন্তু একটা সামাজিক ব্যাকল্যাশ এখন হবেই, যেটা হয়তো 5-10 বছর আগে হতো না। যেটা আমি ওই জন্য প্রযুক্তির কথা আমি বলছি এতভাবে। তার ফলে এই যে এই ঘটনাগুলো, যেটা আমি আগে করে পার পেয়ে যেতাম এখন পার পাচ্ছি না, এরকম একটা সিনিয়র এক ভদ্রলোক, তাকে এরকমভাবে যে গ্রেপ্তার করা হয়েছে, এটার কিন্তু এফেক্ট আছেই,
100% আছে। এবং এটা কিন্তু একটা ভীষণ একটা বার্তা, নেগেটিভ পজিটিভ কিভাবে আমি বার্তাটাকে দেখবো সেটা আমার ব্যাপার না, কিন্তু দেখবো থেকেও বড় কথা যে বার্তাটা কি এফেক্ট আনবে, নেগেটিভ কিছু এফেক্টে থাকার কথা। আমার তো মনে হয় আমরা সেই আলোচনা আমার তো মনে হয় আসবো। clean up তার আগে হওয়ার কথা। আমরা এই টেবিলের মধ্যে ইতিমধ্যেই পেয়েছি, এই টেবিলে বিশিষ্ট আইনজীবী সুব্রত মুখোপাধ্যায়কে। সুব্রত বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে প্রশ্ন নিয়ে যাওয়ার আগে আমরা আমাদের দর্শকদের আমাদের একটি রিপোর্ট দেখাই। আজকে সারাদিন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু আমাদের কাছে যা খবর তাতে পবন রুইয়া সিআইডির সঙ্গে কোনো সহযোগিতা করেননি। এটা সিআইডি সূত্রই আমাদের জানিয়েছে যে তিনি সরাসরি তদন্তকারীদের কোনো সহযোগিতা করেননি। এবং তিনি যে লাইনে কথা বলেছেন তা হলো, আমি গ্রুপ চেয়ারম্যান, কাজেই আমার গ্রুপের একটি কারখানার একটি অংশে বা দুটি অংশে কি ঘটনা ঘটেছে তার খবর আমার রাখতেই হবে, এই ব্যাপার নেই। আমি অনেক ক্ষেত্রে জানি না সেখানে কি হয়েছে। আমরা আগে রিপোর্টটা দেখব, তারপর আসবো সুব্রতবাবুর কাছে। গত শনিবার দিল্লির সুন্দরনগর থেকে যেসব কর্ণধার পবন রুইয়াকে গ্রেফতার করার পর তাকে দফায় দফায় জেরা করেছে সিআইডি। রেল 50 কোটি টাকা বরাদ দিলেও সেই মালপত্র কোথায় গেল সেই প্রশ্ন বারে বারে করা হয়েছে যেসব কর্তাকে। যদিও ভবানী ভবনের জেরায় সেসব প্রশ্নের উত্তর দেননি পবন রুইয়া। তার দাবি, তিনি গ্রুপ চেয়ারম্যান ছিলেন, ফলে সব দিকে নজর রাখা তার পক্ষে সম্ভব ছিল না। কারখানায় কোথায় কবে কে কি করেছে তা তার জানা নেই বলে সিআইডির কাছে তিনি দাবি করেছেন। সোমবার সিআইডি সূত্রে এমনটাই জানা গেছে। এই পরিস্থিতিতে পবন রুইয়ার বিরুদ্ধে আরও তথ্য প্রমাণ জোগাড় করে তদন্তের ধার বাড়াতে চলেছে সিআইডি। অন্যদিকে এদিনই কলকাতা হাইকোর্টে যেসব মামলার শুনানি ছিল, 16 ডিসেম্বরের মধ্যে যেসব কারখানার ভেতরে পড়ে থাকা মালপত্র বাজেয়াপ্ত করে তার তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এডিজি সিআইডি উত্তর 24 পরগনার জেলাশাসক বা তাঁর প্রতিনিধি ও রেলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে নিয়ে গিয়ে এই কাজ করতে হবে। 19 ডিসেম্বরের মধ্যে সেই তালিকার রিপোর্ট হাইকোর্টে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নিউজ টাইম। আসি সুব্রতবাবু আপনার কাছে। পবন রুইয়ার আইনজীবী আদালতে বলেছেন সিআইডি অতি সক্রিয়তা দেখাচ্ছে, এবং তিনি সিআইডির সঙ্গে যে তাকে যে জেরা করা হয়েছে, সিআইডি সূত্রে আমরা যা খবর পাচ্ছি, সিআইডিকে তিনি বলেছেন আমি গ্রুপ চেয়ারম্যান, কারখানায় কি হচ্ছে সে খবর আমার কাছে থাকার কথা না, আমি জানি না। আপনার কি মনে হয় যে আইনি দিক থেকে কতটা কি বলবো গ্রহণযোগ্য এই ব্যাখ্যা এবং এই বার্তা? এটা তো না, দিস ইজ এ ক্রাইম এগেনস্ট এ নেশন। নেক্সট জেনারেশনকে খতম করে দিচ্ছে। কি করে আমি দেখুন, আজকে দীর্ঘদিন ধরে হাইকোর্টে আছি, তো আমরা জানি এই যে কোম্পানি ম্যাটারগুলো, এই যে এরা সিন্ডিকেট ওয়েতে কেনে কী করে, হাউ দে বিকাম ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আমি আপনাদের বলে দিচ্ছি। এরা একটা কারখানা ধরুন কারো থ্রুতে নিয়ে নিল, একটা টোকেন মানি দিয়ে দিল, সে দুর্গাপুর থেকে, কল্যাণী থেকে, বিভিন্ন জায়গায়, কারণ আমরা অপোজ করেছি, উই আর টেলিং দ্য ট্রুথ। এরা করে কি, প্রথমে একটা টোকেন মানি দিয়ে ওটার একটা এগ্রিমেন্ট করে নেয় ইউনিয়নস আর গভর্নমেন্ট অ্যান্ড আদার্সের সঙ্গে, একটা জাস্ট ফর্মাল 10 প্যারাগ্রাফের করে নিল, পজেশনটা নিয়ে নিল, সেটা অফিসিয়াল লিকুইডেটর হোক চাই যে হোক। পজেশন নেওয়ার পর লরি লরি মাল করে আসল মালগুলো বের করে দিল। 10 থেকে 20 करोड़ माल যেই डिस्पोज ऑफ হয়ে গেল। अब বলছে आप कैसे चलेगा, हमको कहाँ से आएगा, अच्छा हम देख रहे हैं, নিয়ে কিছু কিছু ছিটিয়ে দিল এদের ওদের এমপ্লয়ীদের, দেখো আরে নেক্সট টাইম। তো এই যে হিপোক্রেসি, এরা অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিয়ালিস্ট না, কোথাও খাবলা মেরে জমি নাও। আজকে ডানলপের কি হাল আপনি দেখুন, আমরা নিউজ চ্যানেলে এটা দেখছিলাম। আই ফেল টু আন্ডারস্ট্যান্ড মানুষের লিভলিহুড। তাহলে আর্টিকেল 21 কনস্টিটিউশন, হিউম্যান রাইট, ডিগনিটি, এগুলো ছুঁড়ে ফেলে দিক। হোয়াট ইজ দ্য ইউজ? একটা চোর ডাকাত সামান্য যদি পাউরুটি চুরি করে, 4 কেজি চাল চুরি করে, তার 6 বছর জেল হয়। এত মোটা কেস ডায়েরি হয়, আমরা আপিলে ওদের খালাস করতে গিয়ে আমাদের কাল ঘাম ছুটে যায়। হোয়াট অ্যাবাউট দিস পিপলস, দে আর অ্যাবসলিউট হোয়াইট কালার। কিন্তু আপনি একজন আইনজীবী হয়ে যেভাবে বলছেন, তাতে মনে হচ্ছে যে পবন রুইয়া মানে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। এই তো অভিযোগ প্রমাণ করতে হবে না, আমি তো বলিনি ইজ এ গিল্টি। আমি কি বলেছি? আপনার কোশ্চেন উড বি লাইক দিস, যে অভিযোগগুলো এসছে আপনার মতামত কি? আই এম আনসারিং। কথাটা কি, এই ধরনের অভিযোগ এবং 120B কনস্পিরেসি, এটা মারাত্মক এবং প্রি প্ল্যান কনস্পিরেসি এবং আগুন লাগানো, তথ্য প্রমাণ লোপাট, এগুলো এর থেকে বড় কি? আর সিআইডি দেখুন, ইনফরমেশন ইজ দ্য লাইফ ব্লাড অফ ইনভেস্টিগেশন। সিআইডি এরা হচ্ছে এক্সপার্ট, দেয়ার স্কিল। হাভার ইনভেস্টিগেশনটা পড়ুন, ওখানে দেখতে পারবেন তারা ইনফরমেশনের বেসিসে রেড করেছে। রুইয়া বলছেন, পবন রুইয়া বলছেন আমি গ্রুপ চেয়ারম্যান, আমি জানবো কি করে একটা পার্টিকুলার কারখানায় কি হচ্ছে? সার্টেনলি চেয়ারম্যান হ্যাভ এ লাইবিলিটি। সইগুলো কে করে? চেয়ারম্যানের মিটিং এ হি সাইনিং। না, কিন্তু চুরি করার জন্য তিনি যাদেরকে ইউজ করেছেন বলে অভিযোগ, তাদের তো সই করে কাগজ দেন। রেলের 50 কোটি টাকা যে মালটা এলো, টাকাটা বরাদ্দ, সেটা কোথায় গেল সেটাও উনি জানেন না? সেটাও কি উনি জানেন না?
বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? আরেকটা হচ্ছে পাপ আর পাড়া চেপে রাখা যায় না। আপনি যদি বেঙ্গলে থেকে দেখুন, আমরা সাম্প্রদায়িক না। আচ্ছা সুব্রত বাবু, আপনি আমাকে একটা কথা বলুন, এই ধরনের অভিযোগ যাদের বিরুদ্ধে থাকে, যে যাদের কথা আপনি ব্যাখ্যা করছিলেন শুরুতে, যে তারা যেভাবে হোক একটা কারখানা নেয় একটা সামান্য টাকা দিয়ে, তারপর তার ভেতরে নাম বলে দেবো একসাথে, মালপত্র বের করে বিক্রি করে দেয়, এই ধরনের ব্যবসায়ী, এই ধরনের ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কারা এনকারেজ করেছে? তারা এটা নিত, তার পেছনে কি প্রশাসনের লোকজন কোনো নজর I am রাখতো না? not saying about anything. এরা করছে এখন, যার জন্য মানে এরা করছে কি করে? এরা আমাদের তো সরকার রয়েছে, প্রশাসন রয়েছে, তারা চোখ বুজে থাকতো? এটা পবন রুইয়া যখন এই ডানলপ নিয়েছেন, বা তার আগে যখন যেসব নিয়েছেন, তখনও তো রাজ্যে সরকার ছিল, তখনও তো রাজ্যে প্রশাসক ছিল, তারা বুদ্ধিমান মানুষরা ছিলেন। কথাটা শুনুন, যখন নিয়েছে এবং চালাচ্ছে, দোজ হু আর লাইবেল, সিআইডি তার রিপোর্টে তো দিচ্ছে, সিআইডি তো তার রিপোর্টে, উই আর কনসার্ন অ্যাবাউট দ্য অফেন্স। আপনি আইনের প্রশ্ন জিজ্ঞেস করছেন, আমি সেটা আপনাকে উত্তর দিচ্ছি। কারা করছে না করছে, কারা করেছে, কার মদতে, এটা সাবজেক্ট ম্যাটার অফ ইনভেস্টিগেশন। কথাটা কিন্তু আমাকে আপনি টেকনিক্যালি বলুন যে শুধু পবন রুইয়াকে অ্যারেস্ট করে আমরা কি তার গোড়ায় পৌঁছতে পেরেছি? শুধু পবন তার রুইয়া পেছনে না, আর কোনো বেনিফিশিয়ারি এর ছিল? সঙ্গে আরো র্যাকেট আছে, এবং শুধু একটা দুটো না, ইন্ডিভিজুয়াল না, এ ধরনের সো কল যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, দে শুড বি বুকড। এর বাইরে কোনো পলিটিক্যাল র্যাকেট নেই বলছেন? দেখুন, যে থাকবে ইনভেস্টিগেশনের রিপোর্টে সেটা আসবে। দোজ হু আর ইনভলভ, তাকে টেনে আনা হোক, যেরকম সিঙ্গুরে হয়েছিল, যেরকম আদার্সে হয়েছিল। লেট দেম কল ফর টু ইট ইন ফ্রন্ট অফ পাবলিক। বেশ, আমরা এই আলোচনায় ফিরবো। আমাদের সঙ্গে থাকুন, ফিরে আসছি পোস্টের একটা বিরতির পর।